আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। চলছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, আর এরই মাঝে যুদ্ধে নতুন করে যোগ দিয়েছে পাকিস্তান, তুরস্ক, রাশিয়া এবং চীন। তারা ঘোষণা দিয়ে যুদ্ধে না নামলেও অঘোষিতভাবে তারা ইরানকে সহায়তা করছে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে সব তথ্য। ইহুদিবাদী ইসরায়েলকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় নাস্তানাবুদ করে দিচ্ছে ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদীদের সবকিছু তছনছ করে দেয়া হচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমে আপনাদের জানাবো ইরানের যে 10 কৌশলে নাস্তানাবুদ ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের পাল্টা জবাবে গত কয়েকদিনে একাধিক জবাব দিয়েছে ইরানের এসব ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই বিপর্যয়কর অবস্থায় এসে দাঁড়িয়েছে। অবস্থায় ইরানের 10টি কৌশলে নাস্তানাবুদ ইহুদিবাদী ইসরায়েল। এরপর জানাবো ইরান পারমাণবিক বোমা বানাতে পারে 2 কারণে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, যদিও তাদের কাছে প্রয়োজনীয় পরিমাণ উচ্চতায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। তবে তারা এখনও সেই ইউরেনিয়াম দিয়ে বোমা তৈরির পথে হাঁটেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। এদিকে ইসরায়েলি হামলা বন্ধ হলেও ভয়াবহ বিপদে পড়তে পারেন খামেনি। অনেক আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তি চাইছে যে ইসলামিক রিপাবলিকান দুর্বল হোক এবং অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ুক। কারণ হচ্ছে ইরানকে দুর্বল এবং অরক্ষিত রাখা গেলে মধ্যপ্রাচ্যে আধিপত্য বজায় রাখা এবং নিরাপত্তার অজুহাতে অনুচিত পদক্ষেপ নেওয়া অনেক সহজ হয়ে পড়বে। এবারে জানাবো ইসরায়েলের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত। ইসরায়েলের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। স্থানীয় সময় আজ 3টার পর ইহুদিবাদী ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুটতে শুরু করে ইরানের হামলায় ইসরায়েলের বিভিন্ন শহর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো বিশ্ববাসীকে পরিষ্কার বার্তা দিতে হবে রোহিঙ্গা সংকট নিয়ে, বললেন তারেক রহমান। বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সমাধানে সবথেকে বড় ভুক্তভোগী দেশ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিশ্ববাসীর কাছে পরিষ্কার বার্তা দিতে হবে সমস্যাটি গুরুতর। অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের সুযোগ করে দিতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানের যে 10 কৌশলে নাস্তানাবুদ ইসরায়েলের আগ্রাসনের পাল্টা জবাবে গত কয়েকদিনে একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান, যার নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 3। বিশ্লেষকদের মতে ইরান এখন পর্যন্ত তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি, তবুও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। 13 জুন ইসরায়েলের উপর একতরফাভাবে হামলা চালায় ইরান, যে হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনীর প্রথম যে হামলা চালিয়েছিল সেই হামলায় পারমাণবিক সামরিক আবাসিক স্থাপনা, এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী সহ বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইসলামী বিপ্লবী গার্ড IRGC এরোস্পেস ফোর্স 13টি ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিশ্লেষকরা ইরানের হামলার 10টি গুরুত্বপূর্ণ কৌশল চিহ্নিত করেছেন। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে তা তুলে ধরা হয়েছে। 1. দিনে রাতে অনিয়মিত হামলা। নির্দিষ্ট সময় পরপরই ইরান থেকে একে একে হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলে, যেখানে ইসরায়েল অপ্রস্তুত থেকে যাচ্ছে। 2. ভ্রান্তি তৈরির কৌশল। আসলে ভুয়া হামলার সংমিশ্রণে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বিভ্রান্ত হচ্ছে। 3. বিভিন্ন অস্ত্রের ব্যবহার। একসঙ্গে ব্যালিস্টিক ড্রোন, আত্মঘাতী বিভিন্ন হামলা চালাচ্ছে ইরান। 4. আধুনিক প্রতিরক্ষা ভেদ। থার্ড আয়রন ডোম ও
ডেভিড স্লিং এর মতো অতি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হচ্ছে। 5 নিয়মিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। নিয়মিতভাবে ইরান থেকে হামলা চালানো হচ্ছে। 6 চমকপ্রদ লক্ষ্যবস্তু। ইরান থেকে প্রতিদিন ইসরায়েলের নতুন নতুন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হচ্ছে। 7 সীমাহীন হামলা ক্ষেত্র। হামলা কেবল একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়, বরং পুরো দখলকৃত ভূখণ্ডে বিস্তৃত। 8 উন্নত তথ্য ভাণ্ডার। ইরানের কাছে সেনাঘাঁটি, তেল শোধনাগার ও অবকাঠামোর বিশদ টার্গেট লিস্ট রয়েছে। 9 ভয় দেখানো। ইরান মাঝে মাঝে ইহুদিবাদীদের ভয় দেখাচ্ছে। 10 নতুন অস্ত্র গোপন করা। ইরান এমন এমন নতুন অস্ত্র নিয়ে আসছে যেগুলোর ঠেকানোর সাধ্য ইহুদিবাদী ইসরায়েলের নেই। ইরান পারমাণবিক বোমা বানাতে পারে 2 কারণে। মার্কিন গোয়েন্দা সংস্থার মতে ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত সিদ্ধান্তই নেয়নি, যদিও তাদের কাছে প্রয়োজনীয় পরিমাণ উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। তবে তারা এখনও সেই ইউরেনিয়াম দিয়ে বোমা তৈরির পথে হাঁটেনি। মার্চে এ বিষয়ে যেভাবে মূল্যায়ন দেওয়া হয়েছিল তা এখনও অপরিবর্তিত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কিছু গোয়েন্দা কর্মকর্তা আশঙ্কা, যদি যুক্তরাষ্ট্র ইরানের মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফোর্দোতে হামলা চালায় কিংবা ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে, তাহলে ইরান হয়তো বোমা তৈরির সিদ্ধান্ত নিতে পারে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দাবি, ইরান মাত্র 15 দিনের মধ্যে পারমাণবিক অস্ত্র বানাতে পারে, যদিও মার্কিন গোয়েন্দা বলছে এই ধরনের অস্ত্র বানাতে ইরানের কয়েক মাস থেকে 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে এটি নির্ভর করছে তারা ঠিক কী ধরনের অস্ত্র বানাতে চায় তার উপর। যদি ইরান একটি ক্রুড বা প্রাথমিক পর্যায়ে বড় আকারের বোমা বানাতে চায় যা ক্ষেপণাস্ত্র বহনযোগ্য নয়, তবে সে সময় আরও কম হতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটস সংবাদ সম্মেলনে বলেছেন, ইরান এখন সব উপাদান জোগাড় করে ফেলেছে, এখন শুধু তাদের সর্বোচ্চ নেতা চূড়ান্ত সিদ্ধান্ত নিলেই কয়েক সপ্তাহের মতো অস্ত্র তৈরি করা সম্ভব। এই মন্তব্যগুলো ইসরায়েলের হিসাবের সঙ্গে মিলে গেছে। যুক্তরাষ্ট্র এখনও সে অবস্থানে আছে যেখানে বলা হচ্ছে ইরান এখনও বোমা বানানো শুরু করেনি, অর্থাৎ যুক্তরাষ্ট্রই ঠিক, ইরান এখনও বোমা বানায়নি। ইহুদিবাদী ইসরায়েল শুধু শুধু ইরানের উপর একের পর এক হামলা চালিয়ে ইরানকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। ইসরায়েলি হামলা বন্ধ হলেও ভয়াবহ বিপদে পড়তে পারেন খামেনি। অনেক আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তি চাইছে যে ইসলামিক রিপাবলিকান অর্থাৎ দুর্বল হোক ও অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ুক। কারণ হচ্ছে ইরানকে দুর্বল ও অরক্ষিত রাখা গেলে মধ্যপ্রাচ্যে আধিপত্য বজায় রাখা এবং নিরাপত্তার অজুহাতে অনুচিত পদক্ষেপ নেওয়া অনেক সহজ হয়। ইরানের বিভক্ত বিরোধী দলগুলো মনে করে আয়াতুল্লাহ আলী খামেনির শাসন শেষ করতে তাদের মুহূর্তটি হয়তো খুব কাছেই, কিন্তু আগের বিক্ষোভের সঙ্গে জড়িত কর্মীরা এখনই রাস্তায় নামতে চাচ্ছে না। তারা বলছেন খামেনির শাসন ব্যবস্থায় তারা ঘৃণা করে, তবুও তারা এমন একটি ব্যবস্থার বিরুদ্ধে গণ অস্থিরতা তৈরি করতে ইচ্ছুক নয়, কারণ তাদের জাতি আক্রমণের মুখে পড়েছে। এই হামলা বন্ধ হলেই খামেনিকে জবাবদিহির মুখোমুখি করতে তারা রাস্তায় নেমে পড়বেন। ইসলামী প্রজাতন্ত্রে নির্বাসিত বিরোধী রাজনৈতিক নেতারা নিজেরাই বিভক্ত। কেউ কেউ বিক্ষোভের আহ্বানও জানাচ্ছেন। সীমান্তবর্তী অঞ্চলে কুর্দি ও বেলুচি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো জেগে উঠতে প্রস্তুত বলে মনে করা হচ্ছে। 1979 সালে বিপ্লবের পর থেকে ইসলামিক প্রজাতন্ত্র প্রায় যে কোনো সময়ের তুলনায় দুর্বল দেখালেও 46 বছরের শাসনের বিরুদ্ধে যে কোনো সরাসরি চ্যালেঞ্জের জন্য সম্ভবত এক ধরনের জন অভ্যুত্থানের প্রয়োজন হবে। এই ধরনের বিদ্রোহ অদূর নাকে আসন্নতা বিতর্কের বিষয়। প্রয়াত শাহের পুত্র রেজা পাহলভি এই সপ্তাহে মিডিয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি একটি রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিতে চান। 4 দশকের মতো ইসলামিক প্রজাতন্ত্রকে উৎখাতের এটি সেরা সুযোগ বলে ঘোষণা করেছে এবং তিনি বলেছেন এটি আমাদের মুহূর্ত। তিনি আরো বলেছেন খামেনি এবং ইসলামী প্রজাতন্ত্রই অস্থিরতা ও যুদ্ধের কারণ। তার দাবি এটা ইরান ও তার জনগণের লড়াই নয়, এটা হচ্ছে খামেনি এবং ইসলামী সরকারের লড়াই। রেজা শাহ পাহলভির ছেলে যদি আবার নতুন করে ক্ষমতায় আসে তাহলে ইরানের অবস্থা আবারও আমেরিকানদের মতোই হবে। বিশ্ববাসীকে পরিষ্কার বার্তা দিতে হবে, রোহিঙ্গা সমস্যা অত্যন্ত জটিল ব্যাপার। বাংলাদেশ রোহিঙ্গা সমস্যা সমাধানের সবথেকে বড় ভুক্তভোগী উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিশ্ববাসীর কাছে পরিষ্কার বার্তা দিতে হবে, রোহিঙ্গা সমস্যা অত্যন্ত গুরুতর বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারকে গতিশীল কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে হবে। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে
আজ এক বাণীতেই কথা বলেন তারেক রহমান। জাতিগত সহিংসতা ও রাজনৈতিক আদর্শগত কারণে সমাজবদ্ধ এবং জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতাই এর প্রধান কারণ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর রোহিঙ্গাদের কিভাবে প্রত্যাবর্ষণ করা যায় একের পর এক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে দেশটাকে একটা সেই পর্যায়ে নিয়ে যেতে চান, কিন্তু দেশের ভিতরে বিভিন্ন বিভাজনের কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট নিয়ে এখনও অতটা দূরে এগুতে পারেননি। তাকে ব্যাপকভাবে সহায়তা করা উচিত বিভিন্ন রাজনৈতিক দলের, কিন্তু তারা অন্তর্বর্তীকালীন দ্বন্দ্বের উপরে লেগে থাকার কারণে দেশের ভিতরে বিশৃঙ্খলা যে পরিবেশ তৈরি হয়েছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পুরো দেশ জুড়ে যে সহিংসতা ঘটছে সেখান থেকে সাধারণ জনতাকে ভালোভাবে একটি পরিস্থিতি তৈরি করতে হবে, কারণ মিয়ানমারের আরাকান আর্মিরা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্রের নকশা আঁকছে। সেটি বাংলাদেশকে বুঝে শুনে তারপর সামনের দিকে এগোতে হবে বলে মনে করেন তিনি আরো বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধান অন্তর্বর্তীকালীন সরকারকেই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।